আসসালামু আলাইকুম এসএসসি বাসী। কেমিস্ট্রির চ্যাপ্টার 2 পদার্থের অবস্থার দ্বিতীয় ক্লাসে তোমাদের সকলকে স্বাগতম। আজকের ক্লাসে আমরা চ্যাপ্টার 2 সম্পূর্ণ শেষ করব আর কিছু বোর্ড প্রশ্নও সলভ করব। তোমরা যারা এই চ্যাপ্টারের প্রথম ক্লাসটা করনি, আমার চ্যানেলে ভিডিও আপলোড করা আছে, তোমরা যে ক্লাসটি করে আসতে পারো। তাহলে চলো আজকের ক্লাসটি শুরু করা যাক। আজকের ক্লাসে আমরা প্রথম ক্লাসে যেগুলো টপিকস আমরা পড়াতে পারি নাই সেগুলো টপিকস পড়ব। প্রথম টপিকসটা হচ্ছে পাতন। দ্বিতীয় হচ্ছে ঊর্ধ্বপাতন। ঊর্ধ্বপাতিত পদার্থের বাষ্পীভবন গ্রাফ। আর মোমবাতির প্রজ্বলন। সাথে আমরা কিছু বোর্ড প্রশ্নও সলভ করব। তাহলে চলো আজকের প্রথম টপিকস দিয়ে শুরু করা যাক। প্রথম টপিকসটা হচ্ছে পাতন। পাতন পড়ার আগে আমাদের দুইটা সংজ্ঞা শিখতে হবে, বাষ্পীভবন কি এবং ঘনীভবন কি। বাষ্পীভবন হচ্ছে কোনো তরল পদার্থকে তাপ প্রদানের মাধ্যমে বাষ্পে পরিণত করা। আসলে লিখে ফেলি। কোনো তরল পদার্থকে তাপ প্রদানের মাধ্যমে বাষ্পে পরিণত করার প্রক্রিয়াকেই বাষ্পীভবন বলে। এটা একটা চিত্রের মাধ্যমে আমরা বুঝতে পারি। যেমন ধরো, এখানে একটা বিকার আছে, তুমি কিছু পরিমাণে পানি নিছো এবং নিচে ল্যাম্প জ্বালাই দিছো, ল্যাম্পটা জ্বলতিছে। কিছুক্ষণ পর আমরা গ্রাফ হতে জানছি যে 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পানি বাষ্পে পরিণত হতে শুরু করে। তো যখন এখানে 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা হয়ে যাবে, তখন পানি এভাবে উড়ে যাবে। এই উড়ে যাওয়াকেই বাষ্পীভবন বলে। অর্থাৎ তরল পদার্থ তাপ প্রদানের মাধ্যমে বাষ্পে পরিণত হওয়ার প্রক্রিয়াই বাষ্পীভবন। এখন আসো আমরা পড়ি ঘনীভবন আসলে কি। ঘনীভবন বা শীতলীকরণ। ঘনীভবনটা হচ্ছে বাষ্পীভবনের সম্পূর্ণ বিপরীত। অর্থাৎ কোনো বাষ্প বা বায়বীয় পদার্থকে শীতল বা ঠান্ডা করার মাধ্যমে ঠান্ডা করে পুনরায় তরল পদার্থে
পরিণত করার প্রক্রিয়া। অর্থাৎ ধরো এখানে একটা বিকার আছে, বিকারে ফুটন্ত পানি আছে এবং এগুলো জলীয় বাষ্প আকারে উড়ে যাচ্ছে। তুমি যদি এই বিকারের উপরে একটা ঢাকনা দাও, এখানে ধরো একটা ঢাকনা দিলা, ঢাকনার উপরে কিছু পরিমাণ বরফ দিয়ে দিলা, ঠান্ডা বরফ, এগুলো ঠান্ডা বরফ দিয়ে দিলা, তখন এগুলো বরফ কি করবে, জলীয় বাষ্পগুলোকে ঠান্ডা করবে। এগুলো হচ্ছে বরফ, ফুটন্ত পানি। এগুলো জলীয় বাষ্প। পানি জলীয় বাষ্প আকারে উড়ে যাওয়ার সময় বরফ জলীয় বাষ্পকে পুনরায় ঠান্ডা করে আবার পানিতে পরিণত করতেছে। এই জলীয় বাষ্প অর্থাৎ বায়বীয় পদার্থ পুনরায় ঠান্ডা হয়ে তরলে পরিণত হচ্ছে। এই সম্পূর্ণ প্রক্রিয়াকে ঘনীভবন বলে। এখন ঘনীভবন আর বাষ্পীভবনের সঙ্গে পাতনের সম্পর্ক কি? পাতনের সংজ্ঞা থেকে আমরা জানি কোনো তরল পদার্থকে বাষ্পে পরিণত করে পুনরায় শীতলীকরণ অথবা ঘনীভবন করার প্রক্রিয়া কে পাতন বলে। অর্থাৎ একটা তরল পদার্থকে তুমি সম্পূর্ণ বাষ্পে পরিণত করবা এবং আবার পুনরায় ঠান্ডা করবা, করার যেই সম্পূর্ণ প্রসেস বা প্রক্রিয়া, এটাকেই পাতন বলে। পাতন প্রক্রিয়াটি বোঝার জন্য একটা চিত্র আঁকাই। ধরো এখানে একটা বিকার, তরল পদার্থ আছে, এখানে তুমি এখানে ল্যাম্প চালাইছো, ল্যাম্প জ্বলতিছে এবং বাষ্পে পরিণত হচ্ছে। বাষ্পে পরিণত হয়ে এভাবে ছোট একটা চেম্বার দিয়ে যাচ্ছে এন্ড এখানে তুমি ঠান্ডা বরফের পাত রেখে দিছো। ধরো এখানে তুমি কিছু বরফ রেখে, এবং এগুলো পুনরায় এখানে এসে একটা বিকারে পানি জমা হচ্ছে। এই সম্পূর্ণ প্রক্রিয়াকেই তুমি পাতন বলতে পারো। তুমি এই ল্যাম্প দিয়ে তাপ দিচ্ছ এবং পানিটা বাষ্প আকারে উড়ে যাচ্ছে, এগুলো বাষ্প হয়ে উড়ে যাচ্ছে এবং এই ছোট্ট চেম্বারতে ঢোকার সময় বরফ বাষ্পগুলোকে ঠান্ডা করে দিচ্ছে এবং এগুলোর ছোট্ট ছোট্ট পানির বিন্দু হয়ে নিচে পড়তেছে। এই সম্পূর্ণ প্রক্রিয়াকেই পাতন বলে। পাতন থেকে আর আসার মতো কোনো কোশ্চেন নাই, শুধু ঘনীভবন, বাষ্পীভবন আর পাতনের সংজ্ঞাটা আসলে আসতে পারে। এখন আমরা বলবো ঊর্ধ্বপাতন কি। ঊর্ধ্বপাতন হচ্ছে যে সকল কঠিন পদার্থকে তাপ প্রদান করলে সেগুলো তরলে পরিণত হয় না, একদম সরাসরি বাষ্পে পরিণত হয়, তাদেরকে ঊর্ধ্বপাতন বলে। আর যে সকল পদার্থ ঊর্ধ্বপাতন প্রক্রিয়া ঘটায় তাদেরকে ঊর্ধ্বপাতিত পদার্থ বলে। ধরো ঊর্ধ্বপাতন কি, এটা আগে লিখি।
যে প্রক্রিয়ায় কোনো কঠিন পদার্থকে তাপ দিলে তা তরলে পরিণত না হয়ে সরাসরি বাষ্পে পরিণত হয়, সেই প্রক্রিয়াকে ঊর্ধ্বপাতন প্রক্রিয়া বলে। আর যে সকল পদার্থ ঊর্ধ্বপাতন প্রক্রিয়ায় অংশগ্রহণ করে তাদের ঊর্ধ্বপাতিত পদার্থ বলে। আমরা জানি কি সাধারণ পদার্থের ক্ষেত্রে, যেমন ধরো পানিকে আমরা আদর্শ হিসাবে ধরে নিলে পানির কঠিন রূপ হচ্ছে বরফ। বরফকে যদি আমরা তাপ দিই তাহলে সে একটা বিকারে তরল পানিতে পরিণত হবে, এবং এই পানিকে যদি আমরা আবার তাপ দিই তাহলে কিছু পরিমাণ পানি থাকবে এবং এগুলো বাষ্প আকারে উড়ে যাবে। ঠিক আছে, আবার পানিকে যদি আমরা বাষ্পকে যদি আমরা ঠান্ডা করি তাহলে সেটা তরল পানিতে পরিণত হবে। আবার পানিকে যদি আরো ঠান্ডা করি তাহলে সেটা বরফে পরিণত হবে। অর্থাৎ সাধারণত পদার্থগুলো তিনটে অবস্থায় থাকে: কঠিন, তরল, বায়বীয়। মাঝখানের তরল অংশটি থাকে, কিন্তু ঊর্ধ্বপাতিত পদার্থের ক্ষেত্রে এই অংশটি থাকে না। কিছু ঊর্ধ্বপাতিত পদার্থের নাম আমি বলে দিই, তোমরা সবাই মুখস্থ করে নিবা। ঊর্ধ্বপাতিত পদার্থগুলো হচ্ছে আয়োডিন, নিশাদল, কঠিন কার্বন ডাই অক্সাইড, ন্যাপথালিন, কর্পূর, আয়োডিন, নিশাদল, কঠিন কার্বন ডাই অক্সাইড, ন্যাপথালিন, কর্পূর, এই সকল পদার্থ। এগুলো সবাই মুখস্থ করে নিবা, তবে এগুলোর সংকেত আসতে পারে। ধরো নিশাদলের সংকেত হচ্ছে NH4Cl। কঠিন কার্বন ডাই অক্সাইড তো কঠিন কার্বন ডাই অক্সাইডই। আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে অ্যালুমিনিয়াম ক্লোরাইড, AlCl3। তারপরে ন্যাফথালিনের সংকেত হচ্ছে
C10H8, এগুলো মনে রাখলেই হবে। তো ঊর্ধ্বপাতন প্রক্রিয়া, ঊর্ধ্বপাতন হচ্ছে সাধারণত একটি প্রক্রিয়া, যে প্রক্রিয়ায় কোনো কঠিন পদার্থকে তাপ দিলে তা তরলে পরিণত হয় না, সরাসরি বাষ্পে পরিণত হয়। এই সকল পদার্থ তাপ দিলে সরাসরি বাষ্পে পরিণত হয়ে যাবে, তারা কিন্তু আর তরল পদার্থে পরিণত হবে না, এদের আসলে তরল অবস্থাটাই নেই। তো আমরা গতকাল পদার্থের গ্রাফ পড়ছি দুইটা, ঘনীভবন এবং বাষ্পীভবন গ্রাফ। আজকে ঊর্ধ্বপাতন প্রক্রিয়ার গ্রাফ দেখব। এগুলো সাধারণ পদার্থের সঙ্গে তুলনা করতে বলো অনেক সময়। তাহলে চলো ঊর্ধ্বপাতন প্রক্রিয়ার গ্রাফ। তো এই গ্রাফটা সিম্পল, একদম ওইভাবে আঁকাবা। এখানে ধরো দিলা 0, 10 ডিগ্রি, 20 ডিগ্রি সেলসিয়াস, 30 ডিগ্রি সেলসিয়াস, 40 ডিগ্রি সেলসিয়াস, 50 ডিগ্রি সেলসিয়াস। আসলে আমি তাপমাত্রা ধরে নিলাম যে কোনো একটা পদার্থের, তোমাদের কোশ্চেনে যদি দেওয়া থাকে তোমরা সেইভাবেই নিবা। গলনাঙ্কের ওখানে একটা সরল রেখা টান দিবা, এখানে সময় লিখে দিবা, তাপমাত্রা। ধরো এখানে আমি একটা যে কোনো ঊর্ধ্বপাতন পদার্থ ধরে নিলাম, সে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কঠিন অবস্থাতে থাকে, ধরে নিলাম আর কি। আর তার গলনাঙ্ক ধরে নিলাম আমি 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। আসলে সম্পূর্ণ ইমাজিনেশন। তো এখান থেকে পদার্থ 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় যাবে, এখানে যে সে একটু সরল রেখায় যায়, তারপরে উপরে চলে, এরপরে আর নেই। আমরা কি জানতাম, সাধারণত যে সকল পদার্থ, অর্থাৎ পানির ক্ষেত্রে আমরা দেখছিলাম সে -10 ডিগ্রি থেকে যায়, 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় গলে যায়, আবার 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পর্যন্ত যায়, সেখানে বাষ্পে পরিণত হওয়া শুরু করে, তারপরে বাষ্পে পরিণত। এখানে দেখবা যে কঠিন প্লাস তরল আছে এবং তরল প্লাস বাষ্প আছে, আর এই অংশটা হচ্ছে পানি বা তরল অংশ, সেটা এখানে নাই। এখানে ডিরেক্ট কঠিন পদার্থ আছে, কঠিন থেকে কঠিন প্লাস বাষ্প হয়ে যাচ্ছে, এবং তারপরে সম্পূর্ণটাই বাষ্প হয়ে যাচ্ছে। এখানে তরল অংশটাই নাই, কারণ এটা ঊর্ধ্বপাতন পদার্থ। এটা হচ্ছে সাধারণ পদার্থ আর ঊর্ধ্বপাতিত পদার্থের গ্রাফের পার্থক্য। এখানে তুমি অ্যাজ ইউজুয়াল দিয়ে দিবা এ, বি, সি, ডি, এখানে লিখে দিবা এ বি কঠিন, বি সি কঠিন প্লাস বাষ্প, সি ডি বাষ্প। আর এই গ্রাফটা আসলে ঊর্ধ্বপাতিত পদার্থের গ্রাফ। এখন বলবা ভাইয়া 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাতেই কেন এইভাবে সরল রেখা গেছে? আসলে এটা ধরে নেওয়া, মানে আমি আসলে ধরে নিছি যে 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আসলে এই কঠিন ঊর্ধ্বপাতিত পদার্থ বাষ্প হতে শুরু করে, অর্থাৎ কঠিন পদার্থ বাষ্প হতে শুরু করে। কোশ্চেনে দেওয়া থাকলে তোমরা সেই অনুযায়ী ধরে নিবা, আর না থাকলে এইভাবেই তোমরাও একটা মান ধরে নিবা আর কি। আমরা পাতন পড়ছি, ঊর্ধ্বপাতন পড়ছি, ঊর্ধ্বপাতিত পদার্থের বাষ্পীভবনের গ্রাফ পড়ছি। এখন আমরা মোমবাতির প্রজ্বলন পড়ব। আসলে মোমবাতি হচ্ছে এক ধরনের হাইড্রোকার্বন। তো ধরো এখানে একটু মোমবাতি আঁকাই নিই আমি। একটা মোমবাতি আঁকাই নিলাম।
মোমবাতিটা জ্বলতেছে এবং এখানে কিছু পরিমাণ মোমবাতি গলে গলে পড়ে যাচ্ছে। মোমবাতি তাপ দিচ্ছে, আলো দিচ্ছে, ঠিক আছে। মোমবাতি আসলে হাইড্রোকার্বন দিয়ে তৈরি। হাইড্রোকার্বন কি এটা আমরা চ্যাপ্টার 11-এ পড়বো। হাইড্রোকার্বন কি তাও শুধু সংজ্ঞাটা মনে রাখো, যে সকল যৌগ কার্বন ডাই অক্সাইড এবং হাইড্রোজেন দিয়ে গঠিত তাদেরকে হাইড্রোকার্বন বলে। মোমবাতিও কার্বন ডাই অক্সাইড এবং হাইড্রোজেন দিয়ে গঠিত, এই জন্য একে বলে হাইড্রোকার্বন পদার্থ। মোমবাতির প্রজ্বলনে আসলে কি হয়, মোমবাতিকে তুমি দহন করতেছ, অক্সিজেনে পুরাচ্ছ, তাহলে সে উৎপন্ন করবে কার্বন ডাই অক্সাইড, হাইড্রোজেন এবং তার সাথে তাপ প্লাস আলো। এটা হচ্ছে মোমবাতির বিক্রিয়া। এই প্রথম একটা বিক্রিয়া পড়লা রসায়নে। মোমবাতির সাথে অক্সিজেন দহন করলে আসলে অক্সিজেনে পোড়াতে হয়, এটাও আমরা শিখবো পরের চ্যাপ্টারগুলোতে। তো কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয়, হাইড্রোজেন উৎপন্ন হয়, তাপ এবং আলো উৎপন্ন হয়। এইটা আসলে কোশ্চেন আসবে না, কোশ্চেন আসবে মোমবাতির প্রজ্বলনে রাসায়নিক পরিবর্তন ও ভৌত পরিবর্তন উভয়ই ঘটে। এখন আমরা বুঝবো রাসায়নিক পরিবর্তন আর ভৌত পরিবর্তনটা আসলে কি। ভৌত পরিবর্তন হচ্ছে কোনো পদার্থের অবস্থার পরিবর্তন। ধরো এখানে মোমবাতি আছে যেটা কার্বন আর হাইড্রোজেন দিয়ে গঠিত, এটা কঠিন অবস্থায় আছে, এটা অক্সিজেনে তুমি পুরালা, এটা গলে গেল, কিন্তু এখনো কিন্তু এই পদার্থগুলো কার্বন ডাই অক্সাইড আর হাইড্রোজেন দিয়েই গঠিত, কিন্তু এটা ছিল কঠিন আর এটা হয়ে গেছে তরল। এইটাই আসলে ভৌত পরিবর্তন, অর্থাৎ পদার্থের কঠিন অবস্থা থেকে তরল হবে, তরল থেকে বাষ্প হবে, কিন্তু ভেতরের অর্থাৎ যে পদার্থ অণুগুলো দিয়ে সে গঠিত, অণুর পরিবর্তন হবে না। এখানেও কার্বন প্লাস হাইড্রোজেন দিয়েই আছে, এখানেও কার্বন প্লাস হাইড্রোজেন দিয়েই গঠিত আছে, শুধু এখানে কঠিন মোম ছিল, এখানে তরল মোম হয়ে গেছে। এটা হচ্ছে ভৌত পরিবর্তন। আসলে মোমবাতির প্রজ্বলনে ভৌত আর রাসায়নিক দুইটা পরিবর্তনই ঘটে। এখন রাসায়নিক পরিবর্তনটা আসলে কি? রাসায়নিক পরিবর্তন হচ্ছে পদার্থের ভেতরের অবস্থার পরিবর্তন হয়ে যাবে, অর্থাৎ কঠিন থেকে তরল তো হবেই। মোমবাতি এখানে কার্বন প্লাস হাইড্রোজেন দিয়ে গঠিত, কিন্তু সেটা যখন তুমি অক্সিজেনে পুরাচ্ছ তখন সেটা কার্বন ডাইঅক্সাইড, হাইড্রোজেন, তাপ আর আলো, এই চারটা জিনিস উৎপন্ন করতেছে। কিন্তু মোমবাতির যে কার্বন আর হাইড্রোজেনের যে বন্ডিং, তারা যেইভাবে সংযুক্ত হয়ে থাকে সেটা কিন্তু আর নাই, সেগুলো ভেঙে কার্বন ডাইঅক্সাইড হয়ে যাচ্ছে, হাইড্রোজেন হয়ে যাচ্ছে, তাপ উৎপন্ন করতেছে, আলো উৎপন্ন করতেছে। অর্থাৎ এখানে মোমবাতির ভেতরের উপাদানের পরিবর্তন হয়ে যাচ্ছে। এটা আসলে রাসায়নিক পরিবর্তন। তো রাসায়নিক পরিবর্তন হচ্ছে যখন পদার্থের মধ্যাকার উপাদানের পরিবর্তন হয়, সেটাই আসলে রাসায়নিক পরিবর্তন। রাসায়নিক পরিবর্তন আমরা আরো অনেকভাবে বুঝতে পারি, যেমন ধরো হাইড্রোজেন প্লাস অক্সিজেন মিলে হয়ে গেল H2O। এখানে হাইড্রোজেন ছিল, এখানে অক্সিজেন ছিল। হাইড্রোজেন যে আগুন জ্বালায়, অক্সিজেন যে আগুন জ্বলতে সাহায্য করে, কিন্তু মিলে H2O হয়ে যাওয়ার কারণে পানি হয়ে গেছে যে আগুন নিভাই ফেলে। এখানে হাইড্রোজেনেরও কোনো ভূমিকা নেই, অক্সিজেনেরও কোনো ভূমিকা নেই, অর্থাৎ তাদের পরিচয় বিলুপ্ত হয়ে তারা পানি হয়ে গেছে। এখানে রাসায়নিক পরিবর্তন ঘটছে। তো মোমবাতিতে রাসায়নিক আর ভৌত উভয় পরিবর্তন কিভাবে থাকে? যখন মোমবাতি দহন করা হয় বা জ্বলে, তখন দেখবা কিছু পরিমাণ মোম গলে গলে নিচে পড়ে যাচ্ছে, আবার কিছু পরিমাণ মোম
কার্বন ডাইঅক্সাইড হাইড্রোজেন উৎপন্ন করতেছে, তাপ এবং আলো উৎপন্ন করতেছে। অর্থাৎ মোম যখন জ্বলতেছে তখন কঠিন মোম তরলে পরিণত হচ্ছে, তখন ভৌত পরিবর্তন হচ্ছে। আবার যখন তাপ উৎপন্ন করতেছে, আলো উৎপন্ন করতেছে, তখন তাদের মধ্যাকার বন্ধনগুলো ভেঙে যাচ্ছে এবং কার্বন ডাইঅক্সাইড হাইড্রোজেন উৎপন্ন করতেছে, তখন সেটা রাসায়নিক পরিবর্তন হচ্ছে। এইটুকু লিখলেই এই মোমের প্রজ্বলনে ভৌত রাসায়নিক উভয় পরিবর্তন ঘটে, আমার মনে হয় হয়ে যাবে। তো আমরা এখন একটা এই চ্যাপ্টারের রিক্যাপ দিয়ে দিই। চ্যাপ্টারটার আসলে আর কোনো টপিকস বাকি নেই। এই চ্যাপ্টারের অংশ ছিল কি কি? ধরো ব্যাপন ছিল, নিঃসরণ ছিল, পদার্থ কত প্রকার ও কি কি ছিল। তো পদার্থ কাকে বলে এটা তো আমরা সবাই জানি, যার ওজন আছে, ভর আছে, জায়গা দখল করে, বল প্রয়োগে বাধা প্রদান করে, তাকে পদার্থ বলে। পদার্থ তিন প্রকার: কঠিন, তরল, বায়বীয়। এখন কঠিন কেন হয়? কারণ কঠিন পদার্থের আন্তঃআণবিক আকর্ষণ শক্তি বেশি, এর কঠিনের তুলনায় একটু কম, হালকা কম, এর সবচেয়ে কম। এরপরে ছিল ব্যাপন প্রক্রিয়া। ব্যাপন প্রক্রিয়া কাকে বলে? ব্যাপন হচ্ছে কোনো পদার্থের কম ঘনত্বের জায়গা থেকে কোনো পদার্থের অধিক ঘনত্বের জায়গা থেকে কম ঘনত্বের জায়গায় ছড়িয়ে পড়াই আসলে ব্যাপন। ধরো এখানে পানি আছে, এই দুইটাকে তুমি সংযুক্ত করে দিলা, এখানে পানি আছে এতটুকু, এখানে পানি আছে এতটুকু, তাহলে এই বিকার থেকে পানি এখানে পড়বে, অর্থাৎ এখানে বেশি অধিক ঘনত্ব, এখানে কম ঘনত্ব, এটাই আসলে ব্যাপন। নিঃসরণটা কি ছিল? নিঃসরণ ছিল অধিক চাপযুক্ত স্থান থেকে কম চাপযুক্ত স্থানে কোনো গ্যাসীয় পদার্থের সজোরে বেরিয়ে আসা। অর্থাৎ ছোট্ট বেলুনে গ্যাসের চাপ অনেক বেশি ছিল, যখন তুমি এটা ফুটা করে দিছো সজোরে বেরিয়ে আসছে, এটাই আসলে নিঃসরণ। প্রত্যেক ব্যাপন প্রক্রিয়া ঘটার পূর্বে নিঃসরণ ঘটে, তারপরে সম্পূর্ণ ব্যাপন ঘটে। আচ্ছা, ব্যাপনের কোনটি পূর্বে ব্যাপিত হবে এবং কোন পদার্থটি দেরিতে ব্যাপিত হবে, এটা আমরা আণবিক ভর দিয়ে হিসাব করছিলাম, সেটা সিকিউ সলভের সময় হবে। আচ্ছা, এখন আমরা এই চ্যাপ্টারের আর কোনো টপিকস আমার মনে হয় না বাকি আছে, এখন আমরা সিকিউ সলভে চলে যাই। প্রথম সিকিউটা ধরো এইরকম, এখানে আছে অ্যামোনিয়া, এখানে আছে ইথেন, এখানে আছে পটাশিয়াম পারম্যাঙ্গানেট। এখন বলতিছে কোন জারের পদার্থটি সবচেয়ে বেশি ব্যাপিত হবে বা পূর্বে ব্যাপিত হবে। কোশ্চেনটা হচ্ছে, এটা হচ্ছে জার 1, জার 2, জার 3। কোন জারের পদার্থটি পূর্বে ব্যাপিত হবে? তো এটা আমরা আণবিক ভর বের করে হিসাব করে বের করব। অ্যামোনিয়ার সংকেত আমরা কি জানি? NH3। এখানে আমরা দিছি নাইট্রোজেন, নাইট্রোজেন আছে একটা, নাইট্রোজেন 14 গুণন 1 ইকুয়াল 14। হাইড্রোজেন দেব, হাইড্রোজেন আছে, হাইড্রোজেনের আণবিক ভর 1 আছে 3টা এর এখানে, তাহলে হয়ে গেল 3। তাহলে NH3 হচ্ছে 17 আণবিক ভর।
এরপর কি ইথেন। ইথেন হচ্ছে, ইথেন আমরা চ্যাপ্টার 11-এ পড়বো আসলে ইথেন কি। এখন শুধু মনে রাখো ইথেনের সংকেত হচ্ছে CH2CH2। ও CH2CH3 আসলে, সরি। এখানে আমরা কার্বন আছে দুইটা, 2। দাঁড়াও দাঁড়াও, ইথেনের সংকেত হচ্ছে CH2, কার্বনের 4, 1 2 CH3। ঠিক আছে, আসলে ইথেনের সংকেত হচ্ছে CH3CH3। এটা চ্যাপ্টার 11-এ পড়াবো, তুমি এখন মনে রাখো C2H6 হচ্ছে ইথেনের সংকেত। তো কার্বন আছে দুইটা, কার্বন 12 গুণন 2 সমান সমান 24। আর হাইড্রোজেন আছে 1 × 6 = 6। তাহলে এখানে আণবিক ভর 30। আর আরেকটা কিসে, পটাশিয়াম পারম্যাঙ্গানেট KMnO4। এটা একটু জটিল লাগতে পারে, কিন্তু পরে বোঝাই দিবনি, পরের চ্যাপ্টারগুলোতে আছে। পটাশিয়ামের হচ্ছে 39 × 1 39। ম্যাঙ্গানিজের হচ্ছে 55 গুণন 1 সমান 55। আর অক্সিজেনের হচ্ছে 16 গুণন 4 সমান 64। এটা ক্যালকুলেশন করলে তুমি পাবা এখানে 55, 5 4 9 9 98, 1 11 158। তো এখানে দেখো আণবিক ভর সবচেয়ে কম কার? আণবিক ভর সবচেয়ে কম হচ্ছে অ্যামোনিয়ার, এবং সবচেয়ে বেশি হচ্ছে পটাশিয়াম পারম্যাঙ্গানেট। তাহলে তুমি লিখে দেবা এখানে NH3 অর্থাৎ অ্যামোনিয়ার আণবিক ভর সবচেয়ে কম, তাই এর ব্যাপন হার সবচেয়ে বেশি। NH3 পূর্বে ব্যাপিত হবে। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের CQ1 ছিল। এখন আমরা চলে যাই CQ2 তে। CQ2 তে ধরো এখানে একটা জার, এখানে একটা জার, যার এখানে আছে বরফ, আর এখানে আছে ন্যাপথালিন। এখন তোমাকে বলতিছে জার একের তাপীয় বক্ররেখায় তাপীয় বক্ররেখায়
কয়টি সমান্তরাল রেখা পাওয়া যাবে? এখন যার একের তাপীয় বক্ররেখাটা আমি পূর্বের ক্লাসে তোমাদের দেখাইছি, এখানে শুধু শর্টকাটে বলে দিই যে এখানে তাপীয় বক্ররেখা থাকে, এখানে -30 ডিগ্রি ধরে নাও, -20 ডিগ্রি, -10 ডিগ্রি, 0 ডিগ্রি, 100 ডিগ্রি, 150 ডিগ্রি। এখানে বরফ 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাতে পানি হয় এবং পানি 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাষ্পে পরিণত হয় এবং বাষ্পে চলে যায়। এখানে থাকে বরফ প্লাস পানি, এটা পানি প্লাস বাষ্প, আর এটা বাষ্প। অর্থাৎ তাপীয় বক্ররেখায় যার একের পদার্থের তাপীয় বক্ররেখায় আমরা সমান্তরাল রেখা পাচ্ছি দুইটা, এটাই কোশ্চেনের আনসার। তুমি নিচে শুধু লিখে দিবা অর্থাৎ যার একের পদার্থের তাপীয় বক্ররেখায় সমান্তরাল দুইটি রেখা পাওয়া যায়। এটা সিকিউ নাম্বার 2 আসলে। এবং সেম উদ্দীপক থেকে আরেকটা কোশ্চেন আসতে পারে। কোশ্চেনটা হচ্ছে যার 1 ও যার 2 এর তাপীয় বক্ররেখায় সমান্তরাল রেখার সংখ্যা সমান নয় কেন? সেই ক্ষেত্রে তোমাকে আবার দুইটা বক্ররেখায় অঙ্কন করতে হবে। প্রথমে তুমি যার 1 অর্থাৎ বরফের বক্ররেখা আঁকাবা। এখানে সময়, এপাশে তাপমাত্রাতে -30 ডিগ্রি, -20 ডিগ্রি সেলসিয়াস, -10 ডিগ্রি সেলসিয়াস, 0, 100, 125 ডিগ্রি সেলসিয়াস। তো বরফ 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় গলে পানিতে পরিণত হবে এবং পানি থেকে 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বাষ্পে পরিণত হবে এবং সম্পূর্ণ বাষ্পে চলে যাবে। আবার পুনরায় এখানে যেহেতু ন্যাফথালিন আছে, অর্থাৎ এটি ঊর্ধ্বপাতিত পদার্থ, তরলে পরিণত হবে না। তরলে পরিণত না হওয়ার কারণে এটি প্রথমে এখানে ধরো তুমি 20 ডিগ্রি সেলসিয়াস, এখানে 50, এখানে 70 ডিগ্রি, এখানে 100 ডিগ্রি সেলসিয়াস। 20 ডিগ্রি সেলসিয়াসের ন্যাফথালিন 70 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পৌঁছানোর পরে বাষ্পে পরিণত হওয়া শুরু করবে এবং তারপরে 100 ডিগ্রি সেলসিয়াসে সম্পূর্ণ বাষ্পে পরিণত হয়ে যাবে। এখানে তুমি বলবা যেহেতু বরফ কঠিন থেকে তরল থেকে বাষ্পে পরিণত হয়, এই জন্য এর সমান্তরাল তাপীয় বক্ররেখায় সমান্তরাল রেখা দুইটি। কিন্তু ন্যাফথালিন ঊর্ধ্বপাতিত পদার্থ হয়, এটি তরলে পরিণত হয় না, এক সরাসরি বাষ্পে পরিণত হয়। কঠিন, এখানে তাপ দিবা, তাপ দেওয়ার পরে সম্পূর্ণ বাষ্পে পরিণত হয়ে যায়। তাই এর সমান্তরাল রেখা একটি। এই জন্য যার 1 এর বরফ এবং যার 2 এর ন্যাফথালিন তাপীয় বক্ররেখায় সমান্তরাল রেখার সংখ্যা সমান হয় না,
যার আগের ক্ষেত্রে বরফের সমান্তরাল সরলরেখা দুইটা হয়, এটা আগের ক্লাসে বুঝাচ্ছি কেন হয়, এবং আজকেও বলে দিছি যে ঊর্ধ্বপাতিত পদার্থ তরলে পরিণত হয় না, কঠিন থেকে সরাসরি বাষ্পে, এই জন্য এর তাপীয় বক্ররেখার সমান্তরাল রেখার সংখ্যা একটি, এই জন্যই সমান হয় না। সিকিউ ডান। আমরা আরেকটা টপিক্সের সিকিউ পড়বো, ওইটা পরে আমাদের ক্লাস শেষ, অর্থাৎ এই চ্যাপ্টারের আর কোনো টপিক্স বাকি থাকবে না, সিকিউ সম্ভবত শেষ হয়ে যাবে। সিকিউ নাম্বার 3, এখানে পুনরায় সেম জিনিস আসবে। প্রথম ক্লাসে আমি যেটা শিখাইছিলাম যে এখানে একটা পাইপ দিয়ে দিছে, এখানে দেওয়া আছে HCl, আর এখানে দেওয়া আছে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড, এগুলোতে সিক্ত তুলা, সিক্ত তুলা অর্থাৎ HCl এ ভেজানো তুলা এবং পটাশিয়াম হাইড্রোক্সাইডে ভেজানো তুলা দিয়ে বলছিছে যে পাইপের সাদা ধোঁয়া HCl এর কাছাকাছি উৎপন্ন হয় কেন? এই কোশ্চেনটা আসলে তোমরা একটু বড় করার জন্য প্রথমে ব্যাপনের সংজ্ঞা দিবা যে ব্যাপন কাকে বলে, এরপরে বলবা যে কোনো পদার্থের আণবিক ভর বেশি হলে তার ব্যাপন হার কম হয়, আর পদার্থের আণবিক ভর কম হলে তার ব্যাপন হার বেশি হয়। তো ধরো আমি সম্পূর্ণটা লিখি, প্রথমে সংজ্ঞা দিলা সলিউশন, ব্যাপন কাকে বলে? অধিক ঘনত্বের স্থান হতে কম ঘনত্বের স্থানে পদার্থের স্বতঃস্ফূর্ত ছড়িয়ে পড়াকে ব্যাপন বলে। আমরা জানি যে সকল পদার্থের আণবিক ভর বেশি তাদের ব্যাপন হার কম, আবার যাদের আণবিক ভর কম তাদের ব্যাপন হার বেশি। এখানে HCl এর আণবিক ভর, হাইড্রোজেন আছে একটা এবং এর আণবিক ভরও একটা, তাহলে এখানে 1। ক্লোরিনের আণবিক ভর 35.5 আছে একটা, তাহলে 35.5, মোট 36.5। আবার NH4OH এর আণবিক ভর নাইট্রোজেন 14 আছে একটা, তাহলে 14। হাইড্রোজেন আছে চারটা, 4 × 1 = 4। আবার হাইড্রোজেন ও অক্সিজেন আছে একটা, 16 × 1 = 16। আবার হাইড্রোজেন একটা আছে, 1 × 1 = 1। এখানে মোট বের হয় 35।
তারপরে তোমরা বিশেষ দ্রষ্টব্যতে লিখে দিবা তোমরা এখানে বিশেষ দ্রষ্টব্যতে লিখে দিবা যেহেতু HCl এর আণবিক ভর বেশি তাই এর ব্যাপন হার কম, আর NH4OH এর আণবিক ভর 35 ওর তুলনায় কম তাই ব্যাপন হার বেশি। অর্থাৎ সাদা ধোঁয়াটি HCl এর কাছাকাছি স্থানে উৎপন্ন হবে, কেননা NH4 এর গ্যাসটি খুব HCl এর তুলনায় দ্রুত পরিবহন শুরু করবে। তো ঠিক আছে, এই চ্যাপ্টারের সকল টপিকসের সিকিউ পড়ানো শেষ এবং সব টপিকসের বেসিক থেকে শুরু করে অ্যাডভান্স লেভেল পর্যন্ত পড়ানো হয়ে গেছে। আশা করি এই চ্যাপ্টারে তোমাদের আর কোনো সমস্যা হবে না। পরবর্তী কোন চ্যাপ্টারের ভিডিও চাও এই ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাও। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।